আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড। বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনৈতিক, রয়টার্সকে জামাত আমির। জানাবো সিরাজগঞ্জের নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে চিঠিতে নরেন্দ্র মোদী, আপনার নেতৃত্ব দুই দেশের অংশীদারত্বে নতুন সূচনা নিশ্চিত করবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড। ঢাকায় মেট্রোপলিটন পুলিশের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 31st নাইট উদযাপনে রাজধানী ঢাকার আকাশ ফানুসে ছেয়ে গেছে। বাসাবাড়ির ছাদে ছাদে ফোটানো হয়েছে আতশবাজি। মনসুরাবাদে ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30 থেকে রাজধানীর অধিকাংশ এলাকায় ফানুস উড়তে দেখা যায়। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় ঢাকাবাসী। পটকা শব্দে প্রকম্পিত হয়েছে বিভিন্ন এলাকা। প্রায় প্রতিটি বাসার ছাদেই ভবনের বাসিন্দারা ভিড় করেন ফানুস আতশবাজি উড়িয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করতে। ধানমন্ডিতে চারপাশ থেকে আগুনের ফুলকির মতো আতশবাজি ফুটেছে। তীব্র শব্দে কেঁপে কেঁপে উঠেছে চারদিক। আকাশে ড্রোন উঠতে দেখা গেছে, অসংখ্য ফানুস উঠছে। রাত 1:45টায় এ রিপোর্ট লেখার সময়ও আতশবাজি ফোটার শব্দ শোনা গেছে। ভয়ে অনেক পাখি ওড়াউড়ি করেছে। কয়েকটা কবুতরকে বাসার ছাদে আশ্রয় নিতে দেখা যায়। মোহাম্মদপুরের বসিলা এলাকায় রাত 10টার আগে ফানুস উড়াতে দেখা গেছে আতশবাজি ফুটতেও। রাত 11টার পর আদাবর এলাকায় আকাশে অসংখ্য ফানুস উড়তে দেখা যায়। 12টার দিকে শুরু হয় আতশবাজির বিকট শব্দ। এদিকে আতশবাজির বিকট শব্দ ও ফানুসের আগুনে বিভিন্ন এলাকায় পাখিদের আতঙ্কিত হয়ে ডাকাডাকি করতে দেখা গেছে। শহরের অলিগলিতে অনেক কুকুর বিড়ালকেও আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়। বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও উদযাপনে বাধা দেওয়া সম্ভব হয়নি। এছাড়া এবছর ভ্রাম্যমাণ আদালতে এসব কাজে বাধা দেওয়ার কথা থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনৈতিক, রয়টার্সকে জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান 2025 সালের শুরুর দিকে ভারতে এক কূটনৈতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে তার দাবি, ভারতীয় ওই কূটনৈতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য একটি গোপন রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামাত আমির ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি হয়েছিল তার শরীরে বাইপাস সার্জারি হওয়ার পর। জামাতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনৈতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনৈতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। তিনি বলেন, তিনি প্রশ্ন রেখে বলেছিলেন, কেন অনেক কূটনৈতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল, সমস্যা কোথায়? এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমরা অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি দলগুলো একসঙ্গে আসে তাহলে আমরা সবাই মিলে সরকার চালাবো। জামাত আমিরের এই বক্তব্যের বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছেন, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকারে রয়টার্স শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামাতি ইসলামীর ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি। আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই। জামাতের আমির বলেন, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতের ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয়, যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। আরও বলা হয়েছে, দলটির প্রধান জানিয়েছেন, একসময় নিষিদ্ধ জামাত ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে নিজেদের সবচেয়ে বেশি শক্তিমত্তা দেখাতে যাচ্ছে। দলটি একটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে উন্মুক্ত হয়েছে এবং এই বিষয়ে বেশ কয়েকটি দলের সঙ্গে কথা বলেছে। দুর্নীতি বিরোধী অবস্থানের বিষয়ে রয়টার্সকে ড শফিকুর রহমান বলেন, কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী অবস্থান অবশ্যই একটি অভিন্ন এজেন্ডা হবে। যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন। যদি জামাতের সবচেয়ে বেশি আসন পায় তাহলে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে দল।
সাক্ষাৎকারে জামাতের আমির আরও বলেন, জামাতকে নিয়ে কোনো সরকার গঠিত হলে সেই সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিবোধ করবে না। অবশ্য বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোনে কথোপকথনে জামাতের আমিরের অবস্থানের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি এ বিষয়টিকে আর জটিল করতে চান না বলে উত্তর দেন। সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নবজাতক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা ও তার স্বজনরা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। সকালে উপজেলার পরজনা ইউনিয়নের বাসরাভূতের ডিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা ও তার স্বজনরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলে আত্মগোপনে চলে যান। স্থানীয়রা জানায়, ১ বছর আগে বাসরাভূতের দেয়ার গ্রামের দেলোয়ারের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে পার্শ্ববর্তী নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করিম মণ্ডলের বিয়ে হয়। তবে সংসারে বনিবনা না হয় ৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করে, কিন্তু সেই স্ত্রী তার পরকীয়া প্রেমিকের পরামর্শে গত ২৭শে অক্টোবর করিম মণ্ডলকে ইঁদুর মারার বিষ খাইয়ে মেরে ফেলেন। এদিকে বিবাহ বিচ্ছেদের পর গতরাতে কন্যা সন্তান জন্ম দেয় জান্নাতুল ফেরদৌস। পরে জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারের লোকজন নবজাতক শিশুর গলা কেটে শৌচাগারে রেখে দেন। এরপর আজ সকালে মরদেহটি বাড়ির পেছনে গর্ত করে মাটি চাপা দেওয়ার সময় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে প্রসূতি মা ও তার পরিবারের লোকজন হাসপাতালে যাওয়ার কথা বলে আত্মগোপনে চলে যায়। দেলোয়ারের ভগ্নিপতি রামজান আলী বলেন, করিমের একমাত্র স্মৃতি ছিল জান্নাতুল ফেরদৌসের গর্ভের সন্তান। সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারের লোকজন গলা কেটে হত্যা করেছে। এই ঘটনায় জড়িতদের তিনি শাস্তির দাবি করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি তারা বিকেলে জেনেছেন। পরে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এই ঘটনায় নবজাতক শিশুর মাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি। তারেক রহমানকে চিঠিতে নরেন্দ্র মোদি, আপনার নেতৃত্ব দুই দেশের অংশীদারত্বে নতুন সূচনা সৃষ্টি করবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প, বিশ্বাসের বিরল এক নেতা হিসেবে উল্লেখ করেছেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বের নতুন সূচনা সমৃদ্ধি নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ৩০ ডিসেম্বর লেখা চিঠিতে খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেছেন। চিঠিতে নরেন্দ্র মোদি লেখেন, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি গভীর শোক প্রকাশ করেছি। আপনার ব্যক্তিগত এই গভীর ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে শান্তি লাভ করুক। তারেক রহমানকে দেওয়া চিঠিতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, ২০১৫ সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করেছি। তিনি দৃঢ় সংকল্প, বিশ্বাসের বিরল এক নেত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে সেই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার অক্ষুণ্ণ থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক অংশীদারত্বের একটি নতুন সূচনা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথ প্রদর্শক আলো হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।